আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাবো মনে করছি। প্র্যাকটিক্যালটা হলো এলসিডি লাইট, কিন্তু এলসিডি লাইট যেহেতু আপনাদের থিওরিক্যাল জানা নাই, সেহেতু প্র্যাকটিক্যাল করতে গেলে সমস্যা। কি বলেন? জি। যদি আপনার থিওরিক্যাল না জানা থাকে তাহলে প্র্যাকটিক্যাল করতে গেলে এখানে ঝামেলা আছে। তো যার জন্য আগে আপনাদেরকে থিওরিক্যাল দেখাবো, তারপর প্র্যাকটিক্যাল হবে। এলসিডি লাইট সেকশন চিনব কিভাবে? একটা বুস্ট কয়েল থাকে, একটা বুস্ট কয়েল থাকে এলসিডি লাইটে আসে। বুস্ট কয়েল থাকে। আমরা সাধারণত দেখি একটা বুস্ট কয়েল থাকে, আর কি থাকে? স্কিমেটিক ডায়াগ্রাম আছে। আমরা যদি ডায়াগ্রামে যদি দেখতে পাই যে আমাদের ওই মডেলটা স্কিমেটিক্স আছে, তাহলে আমরা কম্পোনেন্ট নেমে যদি ঢুকি তাহলে আমাদের এখানে দেখিয়ে দেয়, তাই না? আর যদি কোনো কারণে দেখা যায় যে স্কিমেটিক্স নাই, যেমন স্যামফনি, ওয়ালটন, এই ধরনের আইটেল, এই ধরনের মোবাইলগুলোর অনেকেরই তো স্কিমেটিক্স নাই, তাই না? দুইটা কয়েল থাকবে না, অবশ্যই পাশে একটা ডায়োড থাকবে এবং একটা বুস্ট কয়েল থাকবে। কথা বলে গেছে? অবশ্যই একটা ডায়োড। এই যে পাশে দেখতে পাচ্ছি একটা পাশে দেখতে পাচ্ছি একটা ডায়োড আছে, পাশে একটা কি কয়েল, এটা বাক কয়েল হতে পারে, বুস্ট কয়েল হতে পারে, এটা কিন্তু আমরা চেহারা দেখে বোঝার উপায় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বাক কয়েল অথবা বুস্ট কয়েল, আর পাশে আছে একটা ডায়োড, ছোট্ট একটা আইসি, তাহলে বুঝবো এটা বুস্ট কয়েল। ঠিক আছে? এই পুরা মাদারবোর্ড মিলে একটা জায়গাতে বুস্ট কয়েল থাকে, সেটা কোন জায়গা? লাইট সেকশন। সেটা এখানে দেখতে পাচ্ছি। এই লাইট সেকশনে অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাররা আমাদের কাছে এসে বলে যে আমার মোবাইলটা দেখেন তো চালু হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। ঠিক না? ওর মোবাইলের যে লাইট নাই এটা কিন্তু সে জানে না, যেহেতু অন্ধকার সেহেতু মনে করে যে তার লাইট, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ঠিক না? জি স্যার। এখন দেখেন এই লাইট সেকশনে এসে যদি কোনো কারণে দেখি যে আমাদের মোবাইলটাতে এলসিডি লাইট নাই, এটা প্রমাণ পেতে হলে আমাদেরকে একটা পরীক্ষা চালাতে হবে। সেটা হলো আমরা আমাদের 6 পিনের যে চার্জারটা আছে, ডিজিটাল স্মার্ট চার্জার, সেই স্মার্ট চার্জারটা সর্বপ্রথম আমরা ইউজ করে দেখবো যে চার্জ হচ্ছে কিনা। ঠিক কিনা? জি। আমরা যদি চার্জ দেখি যে চার্জ হচ্ছে, তার মানে কি আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা এখন ঠিক আছে, কাজ করছে। আর যদি দেখি এই যে এই চার্জারটা আছে না আপনাদের, স্যার চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। যখনই অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা চার্জ দিই তখন কত চার্জ টানে এখানে? 1.0 থেকে 1.68। তাহলে দেখা যায় যেগুলো ফাস্ট চার্জিং এগুলো টানে হলো 2.0। ঠিক না? যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই আইসিটার পিন কয়টা? 6টা পিন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিনের কোনটার কি কাজ চলেন এবার দেখে আসি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ডওয়্যার সলিউশনে এখানে 6টা পিনের চিহ্নিত করে রাখছে। এইখানে দেখতে পাচ্ছি লেখা আছে ভিপিএইচ পাওয়ার। কি লেখা আছে? ভিপিএইচ পাওয়ার। ভিপিএইচ পাওয়ার। ভিপিএইচ পাওয়ার হলো এই আইসির মূল ভোল্টেজ, অর্থাৎ এইটার ইনপুট ভোল্টেজ। এই ভোল্টেজটা দেখেন এখান থেকে সরাসরি এসে এই পিনটাতে ইন হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি এসে এই ভোল্টেজটা এসে
এই পিনটাতে ইন হচ্ছে, আর আবার কয়েল দিয়ে ঘুরে এসে আমরা দেখতে পাচ্ছি এই পাশের পিনটাতে ইন হচ্ছে। এখন যেহেতু এই পাশ দিয়ে একটা ইন হচ্ছে, আবার কয়েল দিয়ে ঘুরিয়ে আবার হওয়ার দরকারটা কি? প্রশ্ন আছে কি নাই? জি যেহেতু ভিপিএইচ ভোল্টেজটা এই পাশ দিয়ে এসে সরাসরি এই পিনে আসছে, সুতরাং কয়েল ঘুরে আসার দরকারটা কি? তো কয়েল ঘুরে আসে এই কারণে যে এই ভোল্টেজটাকে বুস্ট করার জন্য, যে ভোল্টেজটা এখানে আসলো এই ভোল্টেজটাকে বুস্ট করে বাড়ানোর জন্য কয়েল ঘুরে এখানে আসে, যেটা আইসির ভিতরে একটা কাজ আছে, যার জন্য এই পিন দিয়েই কিন্তু ঠিক এই পিন দিয়েই আবার ভোল্টেজটাকে বুস্ট করবে। কিভাবে করবে এটা পরে দেখাচ্ছি। এই পাশে যে দুইটা, এই পাশে যে তিনটা, এই পাশের তিনটার মধ্যে একটা হলো ক্যাথোড, অর্থাৎ আমাদের যে এলসিডি গুলো আছে, এলসিডির উপরে আমরা দেখতে পাই যে আমাদের ক্যাথোড অ্যানোড লেখা আছে না, দেখা যায়? আমরা আপনাদেরকে একটা এলসিডির উপরে দেখাই। এখানে দেখেন লেখা, দেখতে পাবেন যে 2 পিনে লেখা থাকে ক্যাথোড আর 1 পিনে লেখা থাকে অ্যানোড, ঠিক কিনা? আমরা দেখতে পারি যে এখানে 2 পিনে লেখা থাকে ক্যাথোড, 1 পিনে থাকে অ্যানোড। আর কোন আবার মাদারবোর্ডে আমরা দেখতে পাই যে 4টা থাকে, একটা থাকে হলো দুইটা থাকে ক্যাথোড, একটা অ্যানোড, আর একটা থাকে হলো গ্রাউন্ড, ঠিক আছে না? এখন প্রশ্ন হলো গ্রাউন্ড আর ক্যাথোডের মধ্যে পার্থক্য কি? গ্রাউন্ড হলো সরাসরি এই যে বডি যেটা, আর ক্যাথোডটা হলো এইখানকার মাইনাস। এই মাইনাসটা কিন্তু আবার এই মাইনাসটা আসে কোথায় থেকে দেখাই আপনাদেরকে। এখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছি আমরা রেজিস্টর দেওয়া আছে, এখানে একটা ছোট্ট রেজিস্টর দেওয়া আছে, যে রেজিস্টরের ভ্যালু হলো R10। কত? R10। তো আমরা রেজিস্টরে যে ক্লাস করাইছিলাম, তো এখানে R10 মানে কত বলছিলাম? 1000 ভাগ করে সেখান থেকে মাত্র 10, ঠিক আছে? তার মানে সে তেমন কোনো বাধাই দেবে না, সামান্য একটু বাধা দিবে, মানে যাকে বলে বাধাই না, একেবারে ফিউজের মতো কাজ করে এটা। তার মানে এইখান থেকে গ্রাউন্ডটা যাচ্ছে রেজিস্টরের মাধ্যমে, যেহেতু এটা রেজিস্টরের মাধ্যমে গিয়েছে সুতরাং এটা হলো ক্যাথোড। কথা বোঝা গেছে? আর এই পাশ থেকে যদি আপনি নেন, এখান থেকে যদি সরাসরি নেন, তাহলে এইটা হবে গ্রাউন্ড। এটা হবে কি? গ্রাউন্ড। এখন একটা প্রশ্ন আছে যে যদি আমরা ক্যাথোডের জায়গায় গ্রাউন্ড দিই, অর্থাৎ এটাকে এরকম শর্ট করে দিলাম, তাহলে কাজ হবে কিনা? প্রশ্ন আছে কি নাই? যদি আমরা এটাকে শর্ট করে দিই, তারপরেও কিন্তু এখানে কাজ হবে। এটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। যদি আমরা এটাকে শর্ট করে দিই তারপরেও এটা কাজ করবে, কিন্তু এর সিকিউরিটিটা নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? সিকিউরিটি নষ্ট হয়ে যাবে, কারণ এই আইসিটা 15 থেকে 45 ভোল্ট পর্যন্ত উৎপন্ন করে। যেহেতু 15 থেকে 45 ভোল্ট পর্যন্ত উৎপন্ন করে, কোনো কারণে এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে কি হবে? এই রেজিস্টরটা পোড়ার মাধ্যমে এখানে দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। কিন্তু যদি আমরা এটাকে শর্ট করে দিই, তাহলে কি হবে? যদি কোনো কারণে এইদিকে শর্ট হয় বা কোনো রকম এটার সাথে আর একটা টাচ হয়ে যায়, তাহলে কি হবে? এই জায়গায় হয়তো বা আগুন ধরে এটার আশেপাশে আরো অন্যান্য কম্পোনেন্ট বা কোন রকমের বডি বা অন্য কোনো কিছুর ক্ষতি হতে পারে। কথা বোঝা গেছে? যার জন্য এই জায়গাতে একটা রেজিস্টর দেওয়া আছে। এই রেজিস্টরটা কখনোই আপনারা শর্ট করে দেবেন না। এটা টেস্ট করার জন্য আপনারা শর্ট করতে পারেন, যেটা খারাপ আছে কিনা এটা চেক করার জন্য হয়তো বা শর্ট করে চেক করে নিলেন, তারপরে আপনারা এটা শর্ট খুলে দিবেন, শর্ট করে রাখবেন না। কথা বোঝা গেছে? এখন দেখেন, এখান থেকে ক্যাথোডটা এখান থেকে বেরিয়েই আবার একটা কয়েল হয়ে বেরিয়েছে। কয়েলটা কি কয়েল? সাধারণ কয়েল। কি কয়েল? এটা একটা সাধারণ কয়েল। এই সাধারণ কয়েল হয়ে আমাদের এইখানে এসে আমাদের এই পিনটাতে দিচ্ছে হলো ক্যাথোড। যে ক্যাথোডটা এখান থেকে সরাসরি চলে যায় আমাদের এলসিডি তে, ঠিক আছে? আর অ্যানোডটা এই জায়গার মূল কাজটাই করে আসলে অ্যানোড।
অ্যানোডের কাজটা হলো এইখানে দেখেন আমাদের এই ভিপিএস ভোল্টেজটা সেখানে ইন হচ্ছে, আর আরেকটা ভোল্টেজ আমাদের এসে কয়েল হয়ে এসে এখানে আসছে। তারপরে কি হবে, এই ভোল্টেজটাই আবার এইখানে কিন্তু একটা আপনার ডায়োড আছে। কি আছে? এইখানে কিন্তু ডায়োড আছে। এই ডায়োড হয়ে এই ভোল্টেজটা এসে তারপর আমাদের এই পিনে আসছে। এখন দেখেন, যখনই আমরা মোবাইলটা পাবো যে কোনো রকমের আলো নাই কিন্তু মোবাইল চালু আছে, অনেক সময় বলে আমাদের মোবাইলে কিছু দেখা যায় না কিন্তু কল দিলে কল আসে, কাস্টমার এরকম বলে না যে কল দিলে কল আসছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো ফার্স্টেই কি আমরা আইসি তুলে আমরা চেঞ্জ করে ফেলে দেবো? না, আইসি ছাড়াও আরো অনেক কিছু তো খারাপ হইতে পারে, ঠিক কিনা? তাহলে এখন যখন আমি যখন এই মাদারবোর্ডটা হাতে পাবো তখন কি হবে, এইখানে কিন্তু টিন দিয়ে ঢাকা থাকবে, ঠিক না? এটা কিন্তু পুরাটা টিন দিয়ে ঢাকা থাকবে, যার জন্য এর ভিতরের কোন রকমের ভোল্টেজ মাপার আমার প্রসেস নাই। এখন আমাকে যেটা মাপতে হবে সেটা হলো আমাদের এই অ্যানোডে ভোল্টেজ আছে কিনা। আপনাদেরকে জানা আছে অ্যানোডে কত ভোল্টেজ থাকবে? এইখানে ভোল্টেজটা থাকবে ভিপিএইচ ভোল্টেজ, কারণ এই ভোল্টেজটা আসছে কোথায় থেকে? ভিপিএস থেকে। এখন প্রশ্ন হলো যে ভিপিএইচ ভোল্টেজ তো দিল আইসি কে, এখানে আসলো কিভাবে? আপনারা এই জায়গায় একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে এই ভোল্টেজটা এসে কয়েল দিয়ে ঘুরে, ডায়োড দিয়ে ঘুরে কিন্তু সোজা এই নরমাল একটা কয়েল দিয়ে সোজা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সোজা চলে যাচ্ছে। এখন যখন আমার কাছে যখন মোবাইলটা আসবে, ফার্স্টে আগে আমরা দেখব অ্যানোডে এখানে ভিপিএইচ ভোল্টেজ আছে কিনা। ভিপিএইচ ভোল্টেজ কত থাকে? 3.7 থেকে 4.2। ভিপিএইচ ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2। এখন যদি দেখি আমাদের 3.7 থেকে 4.2 ভোল্টেজ আছে, তার মানে কয়েকটা জিনিস আমার কেটে যায়নি। সেই জিনিসগুলো কি কি? এক নম্বর হলো এই কয়েলটা কাটা নেই। যদি এই কয়েলটা কাটা থাকতো তাহলে এই ভোল্টেজটা কিন্তু এই পার হতো না, হতো? পার হতো না। যদি এই ভোল্টেজটা এই পার না পার হয় তাহলে কিন্তু এই ডায়োড এই ভোল্টেজটা পাবে না, আর এই ডায়োড যদি ভোল্টেজ না পায় তাহলে এই কয়েলও ভোল্টেজটা পাবে না। এই কয়েল যদি ভোল্টেজ না পায় তাহলে আমি এইখানে মেপে পাবো না। কথা ঠিক আছে? যার জন্য এইখানে যখন ভোল্টেজটা আমি পাবো তখন আমি বুঝে নেব যে আমার কয়েলটা কাটা নাই। শর্ট হয়ে যেতে পারে বাট কাটা নাই। কথা বুঝে গেছে? এইবার আমরা বুঝবো যে আমাদের এখানে যে ডায়োডটা, সে ডায়োডটাও কাটা নাই। শর্ট হয়ে যেতে পারে বাট এটা কাটা নাই। তারপরে বুঝবো হলো যে আমাদের এইখানে যে আমার একটা নরমাল সাধারণ কয়েল আছে, সেই সাধারণ কয়েলটাও কাটা নাই। এবং এইখানে যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরটাও শর্ট নাই। যদি ক্যাপাসিটর শর্ট হয় তাহলে ভোল্টেজটা এখানে পৌঁছাইতো না, পৌঁছাতো না। তার মানে এই লাইনের কোনো কিছু কাটা নাই, কিন্তু শর্ট থাকতে পারে বাই চান্স। সেটা শর্ট কি কি থাকতে পারে? এই ডায়োডও শর্ট থাকতে পারে, ভিপিএস কয়েলও শর্ট থাকতে পারে। যদি ডায়োডও শর্ট হয়ে যায় অথবা ভিপিএস কয়েল শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ বুস্ট করবে না। কথা বোঝা গেছে? যার জন্য আমাদেরকে এবার দেখতে হবে এইখানে যেহেতু আমার চলে আসছে হলো 3.7 থেকে 4.2, তার মানে এই লাইনের কোনো কিছু কাটা নাই, এবার পেয়ে গেলাম। এবার দেখবো হলো আমার ক্যাথোড। এইখানে ক্যাথোডটা আমার পাই কিনা। ক্যাথোডটা পাইতে হলে আমাকে এই জায়গায় দেখতে হবে, ক্যাথোডটা পাইতে হলে আমার এই জায়গায় দেখতে হবে কন্টিনিউটি মোড দিয়ে যদি এখানে টাচ করেন তাহলে সব বাজবে, প করে শব্দ করবে। কারণ হলো এইখানের যে গ্রাউন্ডটা, এইখানে যে আমাদের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা একটা R10 রেজিস্টর দিয়ে সোজা চলে আসছে, যার জন্য এইখানে যদি আমি এখানে মাপি তাহলে প করে শব্দ করবে। এখানে ভ্যালু সামান্য একটু দেখাবে, হয়তো বা 3, 4, 5, 7, 10 এরকম ভ্যালু দেখাইতে পারে, কিন্তু এখানে প করে শব্দ করবে। তাহলে বুঝবো আমার এই লাইনটাও ঠিক আছে। এইবার বাকি থাকলো আরেকটা হলো আমাদের সিএবিসি লাইন। এই সিএবিসি লাইনের কাজ কি?
সিএবিসি লাইনের কাজ হলো পালস দেওয়া। কি করা? পালস দেওয়া। পালস দেওয়া। এখন দেখেন, ওই যে আমরা আপনার ডেজার চালাইতে দেখছেন না, ডেজার জি ডেজার। ডেজার কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা যন্ত্র, কিন্তু সামনে কি ছোট ছোট কয়েকটা হাত না থাকে, যেটা ডানে বামে লড়াই আর পুরা যন্ত্রটা নড়ে বেড়ায়, ঠিক না? এই ঠিক এই ডানে বামে নড়ানো ওই পালসের কাজটা করে হলো এইখানের এই পিনটা, আমাদের এইখানের এই পিনটা। এই পিনের পালসটা আসে এলসিডি থেকে। কোথায় থেকে? এলসিডি। কিছু কিছু মোবাইলে পাবেন এই পালসটা আসবে পাওয়ার আইসি থেকে। কোথায় থেকে? পাওয়ার আইসি। আবার কোন কোন মোবাইলে এইটা পাইতে পারেন সিপিইউ আইসি থেকে। কোথায় থেকে? সিপিইউ আইসি। যেটা সিপিইউ আইসি থেকে থাকবে সেটা কিন্তু এইখানে পয়েন্টের লাইন দেবে না, যেটা পাওয়ার আইসি থেকে থাকবে সেটাও এইখানে পয়েন্টের লাইন দেবে। কথা বোঝা গেছে? ওটা সরাসরি এখান থেকে টাইনে পাওয়ার আইসি দিকে নিয়ে চলে যাবে। কথা বোঝা গেছে? এখান থেকে নিয়ে চলে যাবে। এখন দেখেন, এইটা আছে হলো এলসিডি থেকে। এখন প্রশ্ন হলো যে পাওয়ার আইসি থেকে সরাসরি দিলেই তো হয়ে যেত, এটা আবার এলসিডি দেওয়ার কি দরকার, ঠিক না? আগের মোবাইল গুলো দেখতেন যে আপনারা, যে গ্রাফিক্স থাক বা না থাক এলসিডির লাইট জ্বলে থাকতো, দেখছেন? এমন মোবাইল চালু করছেন, শুধু আলো জ্বলে আছে কিন্তু গ্রাফিক্স নাই, এরকম মোবাইল দেখছেন? পাইছেন? এখনকার আধুনিক মাদারবোর্ড গুলোতে কোনটাতে পাইছে এরকম? পাচ্ছেন এরকম? না। এখনকার আধুনিক মাদারবোর্ড গুলোতে একটা তো এরকম পাবেন না যে গ্রাফিক্স নাই কিন্তু আলো জ্বলে আছে, এরকম পাবেন না। কারণ হলো, গ্রাফিক্স যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত এই সিএবিসি পালস এখানে দিবে না, আর যতক্ষণ পর্যন্ত সিএবিসি পালস এই পয়েন্টে না পাবে ততক্ষণ পর্যন্ত এলসিডি সেকশন, এলসিডি লাইট সেকশন স্টার্ট হবে না। কথা বোঝা গেছে? এটা কিভাবে করে, কোত্থেকে স্টার্ট হয়, এটা আমি ক্লিয়ার করে দেব। যতটুকু বললাম এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? কোন রকম ভোল্টেজ পাওয়া যাবে স্যার? সিএবিসি তে এখানে ভোল্টেজ থাকবে 0.2 থেকে 1.2, ঠিক আছে? তবে বেশিরভাগ থাকে 0.5 বা 0.6 এরকম থাকে। কথা বোঝা গেছে? 0.6 এর জায়গায় 1.8 ভোল্ট দিলে কি কাজ করবে না কোনো আইসি সমস্যা? না না, এত এলসিডি যদি এলসিডি বস না বলি, এলসিডি না লাগাইয়া আমরা যদি ওই ডেল বোর্ডটা দিই, সেক্ষেত্রে কি হাই ভোল্টেজটা কি তৈরি হবে কিনা? অবশ্যই তৈরি হবে। আমি বলছি কি, আপনি যে হ্যাঁ এটাই। আরে ভাই, আমার সহজ কথা শুনেন না। আপনি অন্য জায়গা থেকে ভোল্টেজ আনতে যাবেন কেন? আপনি টুইজার দিয়ে এখানে টাচ করলেই কাজ হবে। তাহলে আপনার ভোল্টেজ আনার দরকার আছে? সেক্ষেত্রে আমরা যদি এলসিডি না লাগাই তখনই মানে এই ভোল্টেজটা পাইলে হাই ভোল্টেজটা তো। আমার এই মাদারবোর্ডটা হলো স্যামসাং A037 মাদারবোর্ড, ঠিক আছে? এখানে দেখেন এই মাদারবোর্ডটা, যেটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে দেখাচ্ছে হলো আমাদের এই যে ডায়োড, ঠিক আছে না? এইখানে হলো এইটা আমাদের ডায়োড। এখন প্রশ্ন হলো যে এখানে কেমন ডায়োড আর এখানে কেমন ডায়োড, সেটা আপনাদের বলে রাখি যে এই ডায়োডটা কিন্তু আমি চিট করে লাগাই রাখছি। কথা বুঝতে পারছেন? এটা চিট করে লাগাই রাখছি এই কারণে যে এই ডায়োডটা খারাপ ছিল, আমি অন্য জায়গা থেকে ডায়োড নিয়ে আসছি, তো ডায়োডটা আবার ছোট, মানে এক পাশে যদি কানেকশন পাই, এখন এক পাশে কানেকশন পাই তো আরেক পাশে হাত পায় না, তো যার জন্য আমি এটাকে চিট করে লাগাই দিয়েছি, দিয়ে এদিক থেকে একটু ঝালাই করে দিয়েছি, এদিক থেকে একটু ঝালাই করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? যার জন্য এই ডায়োডটা তাহলে আমাদের, যেহেতু আমাদের হাই ভোল্টেজটা আসে কোথায় থেকে? এই ডায়োডের মাথা দিয়ে বেরিয়ে যায়, ঠিক না? জি স্যার। আমাদের এই হাই ভোল্টেজটা কিন্তু ডায়োডের মাথা দিয়েই কয়েল হয়ে বেরিয়ে কিন্তু এখানে যায়। যার জন্য আমি কি করছি, আমি হলো দেখেন এখানে ডায়োডের মাথাতে একটা তার ঝালাই করে আমি আমার মিটার কানেকশনটা বের করে নিয়েছি, আমার মিটারের ইয়াটা মাপার জন্য, ভোল্টেজটা মাপার জন্য। কথা বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন আমি এখন আপনাদের,
হ্যাঁ অবশ্যই আছে। আমি বললাম না চিট করে রাখছি ডায়োডটাকে, বোঝা যায় না। এই ডায়োডটাকে চিট করে রাখছি, যার জন্য এইরকম দেখায়। কিন্তু এই ডায়োডটাকে অবশ্যই এর কিন্তু উল্টা সিধা আছে। যেই দিকে যেই দিকে অ্যানোড সেটা কিন্তু সামনের দিকে থাকবে, কথা বোঝা গেছে? যেদিকে অ্যানোড সেটা কিন্তু সামনের দিকে রাখতে হবে। যদি এটা যদি উল্টায় দেন তাহলে কিন্তু এখানে আপনি ভোল্টেজ পাবেন না, অর্থাৎ ভোল্টেজটা যেদিকে দাগ কাটা আছে এই দিকটা সামনের দিক দিবেন আপনি। আমি এই দিকে একটু দেখাই দিই আপনাকে, এই যে আমাদের ডায়াগ্রামটাতে দেখেন, এখানে কিন্তু একটু জুম করলে দেখা যাবে, দেখতে পাচ্ছেন না যে এই সাইডটা একটা দাগ কাটা আছে, দেখতে পাচ্ছেন? দেখেন তো স্ট্যান্ডে লাগানো আছে, দেখতে পাচ্ছেন? জি। মাদারবোর্ডটাকে আমি স্ট্যান্ডে লাগায় রাখছি, আর ভোল্টেজটা দিয়েছি ব্যাটারিটা, এই যে ব্যাটারির যে ইয়েটা আছে, আপনারা যে ব্যাটারিগুলো চেঞ্জ করেন সেই ব্যাটারির সার্কিট থাকে না সামনে, জি স্যার। অনেক সময় দেখা যায় সার্কিট চেঞ্জ করা লাগে। আমি সেই সার্কিটটা আপনাদেরকে একটু দেখাই দিই এটা কিভাবে লাগাইছি আমি। দেখতে পাচ্ছেন? এখানে দেখেন, আলোটা একটু এই দিকে নিয়ে আসি তাহলে দেখার সুবিধা হবে। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? এই যে ব্যাটারি, এই ব্যাটারির হলো এক পাশে হলো কি মাইনাস, এই যে আমার পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস, আর হলো প্লাস, ঠিক আছে? কিছু কিছু মোবাইল আছে যেগুলো দেখবেন যে আপনি পাওয়ার সাপ্লাইয়ের এমনি যে জাম্পার গুলো আছে, জাম্পার গুলো দিয়ে লাইন দিবেন, দেখবেন মোবাইল চালু হবে। পাইছেন এরকম? আচ্ছা, এই কেবল আছে না? তো দেখা যায় আপনার এই কেবল গুলো রাখলে দেখা যায় যে একবার 100% সবগুলোই মিলে না, কিন্তু মোটামুটি দেখবেন যে মিলে যায় আর কি। এখানে অনেকগুলো দেওয়া আছে, মোটামুটি আপনার এটাতে 3টা 4টা 5টা, এই মোটামুটি 20 থেকে 25 রকমের মাথা দেওয়া আছে। এখন দেখবেন যে এই মাথা দেওয়ার পরেও কিছু কিছু মোবাইল আছে যে মোবাইলগুলো আপনার এই কাজ করবে না, এই মাথাতে কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনার সবচাইতে উত্তম পদ্ধতি হলো এই যে ব্যাটারি থেকে ব্যাটারি যে সার্কিটটা, এই সার্কিটটা খুলে নেওয়া। কথা বোঝা গেছে? যদি এই সার্কিটটা খুলে নেন তাহলে 100% আপনার মোবাইল চালু হবেই। তো আমি এইখানে কিন্তু এই বুদ্ধিটাই কাজে লাগাইছি, আমি এইখানে এই ব্যাটারির এই কেবলটা এখানে লাগিয়ে দিয়েছি, দিয়ে এইখানে আমি আমার পাওয়ার সাপ্লাইয়ের প্লাস এবং মাইনাস এই দুইটা দেখে, এখানে কিন্তু দেখেন লেখা আছে। হ্যাঁ, এক সময় তো গুরু হবেন আপনারা, এক সময় এখন আমরা ছাত্র আছেন, এক সময় কিন্তু আপনারা। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। এমন সুন্দর ক্লাস আমরা যদি অন্য কোথাও যদি এমনি সরাসরি করতাম এত সুন্দর শিখতে পারতাম না, এটা আমি গর্ব করে বলতে পারি। আজকে আপনারা ছাত্র, এক সময় আপনারা শিক্ষক হয়ে যাবেন। অনেকে তো বললে এরা বলে যে অনলাইনে কি ক্লাস হয়, কিন্তু এখানে আসলে যদি এরা ক্লাস করে তখন না বুঝবে যে অনলাইন কি জিনিস, তাদেরকে বুঝাই পারে। আজকের এখানে দেখেন কত ভোল্টেজ আছে? কোন ভোল্টেজ আছে? না, কোন ভোল্টেজ নাই। এইবার আমি আমার পাওয়ার সাপ্লাইটাকে চালু করি, এবার ভোল্টেজ কত আসলো? 4.067। কত? 4.108। তাহলে দেখেন এটা আমি এবার পাওয়ার সাপ্লাই চালু করার পর এটা আসলো। আমরা ইতিপূর্বে দেখছিলাম যে আমাদের এইখানে ভোল্টেজটা আসছে কোন পাশ দিয়ে? ভিপিএস ভোল্টেজটা আসছে আমাদের কোন পাশ দিয়ে? এই যে বুস্ট কয়েল হয়ে তারপরে ডায়োড হয়ে তারপরে আমাদের এখানে আসছে, ঠিক না? তো আপনারা দেখলেন যে আমি তারের ঝালাইটা কিন্তু এই ডায়োডের মাথায় করছি, ঠিক আছে না?
তাহলে এখন আমি আমার মিটারে দেখতে পাচ্ছি যে এই যে দেখেন আমার তারের ঝালাইটা কিন্তু এই যে ডায়োডের মাথায় আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এখন দেখেন আমি এখন তাহলে আমাদের মিটারে এইখানে আমরা দেখতে পাচ্ছি 4.1 ভোল্টেজ আসছে। তার মানে কি? তার মানে হলো আমাদের বুস্ট কয়েল এবং ডায়োড দুইটাই ভালো আছে। কথা বুঝেছে? জি বস। এখন হলো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভোল্টেজ আমার বৃদ্ধি হচ্ছে কিনা সেটা চেক করা, ঠিক কিনা? জি বস। আমি এইখানে কিন্তু একটা এলসিডি লাগাই রাখছি, ঠিক আছে না? জি জি হ্যাঁ এইখানে এলসিডি লাগানো অবস্থায় আমি আমার মোবাইলটাকে একবার চালু করে দেখব, তারপর এলসিডি না লাগানো অবস্থায় একবার চালু করে দেখব। এই তার মোবাইলটাকে চালু করছি। এবার আমি আমার মোবাইলটাকে আমার টুইজার ধরে মোবাইলটাকে চালু করছি। এইখানে স্যামসাং গ্যালাক্সি লেখা আসছে, দেখতে পাচ্ছেন? আমি লাইটগুলো অফ করি। জি বস, দেখা যায় দেখা যায়। দেখতে পাচ্ছেন? লাইট দিলে সুন্দর দেখা যায়। এইখানে দেখেন স্যামসাং গ্যালাক্সি লেখা চলে আসছে, কিন্তু এখানে ভোল্টেজ আসছে কত? 21 ভোল্ট, 21 ভোল্ট। এখানে আসছে 21 ভোল্টেজ। এখন দেখে মোবাইলটাকে চালু হয়ে যাক। এতক্ষণ এখানে ভোল্টেজ ছিল কত? 4.10। 4.10, যেটা আমরা আমাদের ডায়াগ্রামে গিয়ে স্পষ্টভাবে দেখি যে আমার তারটা ঝালাই করা আছে কিন্তু ঠিক এইখানে, ঠিক না? তার মানে হলো আমাদের ভিপিএইচ ভোল্টেজটা এই যে কয়েল হয়ে ডায়োড হয়ে তারপরে আসছে কোথায়? আমার এলসিডি তে, ঠিক আছে না? তাহলে আমি তারটা যেহেতু এখান থেকে লাগাইছি, তার মানে এখান থেকে আমি ভোল্টেজটা সংগ্রহ করছি। তাহলে এখন আমার এইখানে ভোল্টেজটা ছিল এতক্ষণে 4.1, যে ভোল্টেজটা এখন হয়ে গেছে কত? 8, মানে স্লিপ মোডে চলে গেছে, 3.8 হয়ে গেছে। কথা বুঝা গেছে? এই যে যখন স্লিপ মোডে চলে গেছে তখন 3.8 হয়ে গেছে। এটাকে আমি আবার টুইজার দিকে এটাকে একটু খোঁচা দিয়ে দিই, স্লিপ মোড থেকে নিয়ে আসি, দেখেন আবার ভোল্টেজ বেড়ে গেল, ঠিক আছে না? আচ্ছা, এইবার দেখেন এইখানে এবার ব্রাইটনেস কমাবো বাড়াবো, ব্রাইটনেসটা কমাবো এবং বাড়াবো। কমালাম, কত ভোল্টেজ? 20। এবার ব্রাইটনেসটাকে বাড়াই, একবারে হাই করে দিই। এবার কত ভোল্টেজ? 23 ভোল্টেজ। তার মানে হলো এইটার সিস্টেম হলো 20 থেকে 23। কোনোটাতে আবার কি থাকে? 26, 27, 28, 30, 32, 34, ঠিক আছে? সর্বোচ্চ কত? 45। সর্বোচ্চ 45 আর সর্বনিম্ন 15। যেগুলো ছোট ছোট ডিসপ্লে অনেক আগের মাদারবোর্ড গুলোতে ওগুলো 15, 16, 18, 20 থাকতো। তো এইটাতে দেখা যাচ্ছে 20 থেকে 23 এর মধ্যে আপ ডাউন করছে, সামনে পেছনে যদি করে 20 থেকে 23 এর মধ্যে আপ ডাউন করছে। এইটা যদি 20 এর নিচে নেমে যায়, যদি কোনো কারণে এইটা যদি 20 এর নিচে নেমে যায় ভোল্টেজটা, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে, মানে আলোটা যে পরিমাণ দিবে আমরা দেখতে পাবো না, ঠিক কি না? এখন এই 20 এর নিচে নামে যাওয়ার জন্য দায়ী কে কে? দায়ী হলো 1 নম্বর এইখানে যে রেজিস্টরটা আছে, ক্যাথোডে যে রেজিস্টরটা আছে, ওই যে বললাম যদি কোনোভাবে মিটারটা আপনি ধরতে গিয়ে হয়তো দুইটা শর্ট করে ফেলেছেন, দেখা গেল যে এই রেজিস্টরটাকে আপনি কি করে ফেলেছেন? হালকা ধোঁয়া বের করে ফেলেছেন। তো এইবার কি হলো? এটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে ক্যাথোডটা কম সাপ্লাই দিচ্ছে, সেক্ষেত্রে আপনার আলোটা দুর্বল হবে। 1, 2 নাম্বার হলো কোনো কারণে যদি আপনার বুস্ট কয়েলটা দুর্বল হয়ে যায়। কি দুর্বল হয়? বুস্ট কয়েল দুর্বল হয়। অনেক সময় কিন্তু বুস্ট কয়েল শর্ট হয়ে যায়। বুস্ট কয়েল মাপলে আমাদের কি কত দেখাবে মান? 9, 10, 11, 12, 15, ঠিক আছে না? যদি দেখা যায় যদি এই বুস্ট কয়েলটা 0 হয়ে যায়, তাহলে দেখবেন আপনার আলো কমে যাবে। কি হবে? আলো কমে যাবে। আবার এই বুস্ট কয়েলের মান যদি আবার 100 পার হয়ে যায়, তাহলেও কিন্তু আবার ভোল্টেজ মান কমে যাবে, সেক্ষেত্রে আপনার আলো কমে যাবে। 2 নম্বর হলো যদি কোনো কারণে আপনার ডায়োডটা লিকেজ হয়ে যায়, ডায়োডটা দুর্বল হয়ে যায়, ডায়োড ঠিক মতো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার এই যেটা আসবে সেটা দুর্বল ভোল্টেজ আসবে, আলো কমে যাবে। কথা বোঝা গেছে? আর এই সবগুলো যদি ঠিকঠাক থাকে তারপরে যদি আলো দুর্বল হয়,
তাহলে বুঝবেন যে আপনার আইসিটা দুর্বল হয়ে গেছে। এবার আইসিটাকে চেঞ্জ করুন। কথা ক্লিয়ার? বস, এই আইসি কি কোনো নাম্বার আছে নাকি যে কোনো একটা আইসি নিয়ে লাগাইলেই হবে? দেখি এই আইসির এইখানে দেখেন লেখা আছে AL65, দেখতে পাচ্ছেন? AL65 দিয়ে যদি লাগাইতে পারেন ভালো, যে না পান কোনো সমস্যা নাই। 6 পিন যদি ঠিক থাকে, 6 পিন যদি ঠিক থাকে, এর হলো আপনার ভিপিএস লাইন, আপনার হলো ক্যাথোড লাইন আর পালস, এই 4টা পয়েন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? জি স্যার। এই 4টা পয়েন্ট ঠিকঠাক মতো যদি আপনি দেখে লাগাইতে পারেন আর কোনো সমস্যা নাই। তবে এই আইসির গুলোতে দেখবেন যে কর্নারে একটা কিন্তু গোল চিহ্ন দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন? জি। এই গোল চিহ্নটা মনে করে রাখবেন যে এই গোল চিহ্নটা সাধারণত ক্যাথোড পয়েন্টে থাকে। কোন পয়েন্টে? যেই সাইডে ক্যাথোডের লেগ আছে এই সাইডে গোল চিহ্নটা থাকে। বাই চান্স কোনো জায়গায় উল্টাপাল্টা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার তোলার সময় দেখে নেবেন যে আমার এই ক্যাথোডটা কোন পিনে আছে। শুধুমাত্র নিচে যে লেগ গুলো আছে সেই লেগ গুলো তো ভুল হবে না, কি বলেন? উপরের পয়েন্ট হয়তো মুছে যেতে পারে, অনেক সময় উপরের এই বলগুলো এই লেখাগুলো মুছে যেতে পারে বারবার তোলা মারার কারণে বা ঘষা খাওয়ার কারণে, ধুলো বাইলার কারণে দেখা না যেতে পারে। কিন্তু কি হবে, যদি আপনি এই তোলার সময় যদি পয়েন্টটা মনে রাখেন যে আমার এই লেগটা এখানে ছিল একটা কর্নারে, আপনি দরকার হলে একটু হালকা করে একটু ঘষা দিয়ে দিন। আপনি কিছু একটা দিয়ে একটু ঘষা দিয়ে পয়েন্টটাকে খালি চিহ্নিত করে নেন যে এটা ক্যাথোড ছিল, বাস, বাদবাকি এমনি মিলে যাবে। কথা ক্লিয়ার? কি বস, এই 6টা বিটা কি 4টা কার্যকর, আর 2টা কোনো কিছু না হইলে কোনো সমস্যা নাই? না হলে সমস্যা নাই মানে এটা সরাসরি গ্রাউন্ড, যদি গ্রাউন্ড না পাই চালুই হবে না। যে আর মাঝখানেটা এর কাজ নাই, ঠিক আছে? হ্যাঁ, 5টা থইলে 5টার কাজ। আচ্ছা দেখেন, এইবার আমরা আসি, এইবার আমরা চলে যাই প্র্যাকটিক্যালে। আমরা দেখলাম যে আমাদের এই যে 4.1 যখন মোবাইলে যখন চালু হচ্ছে, মানে আমার এলসিডি লাইট সেকশন যখন বুস্ট করছে, চালু হচ্ছে, তখন আমাদের ভোল্টেজ আসছে কত? 21 থেকে 23, ঠিক আছে না? 20 থেকে 23-এর মধ্যে। তাহলে এই ভোল্টেজটা এখন যেহেতু এলসিডি লাগিয়ে রাখছি, যার জন্য আমার এটা চালু হচ্ছে, ঠিক কিনা? এইটা যেহেতু এলসিডি লাগিয়ে রাখছি যার জন্য এটা চালু হচ্ছে। এইখানে আমি আপনাদেরকে দেখাই যে আমার এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি লাগিয়ে রাখছি, আমার পাওয়ার সাপ্লাই দেখেন খেলছে, তার মানে কি আমার মোবাইলটা চালু আছে। এইবার আমি এইখানে টুইজার দিয়ে টাচ করি, এর স্লিপ মোডটাকে আবার ভাঙাই। এইবার দেখবেন যে আমার পাওয়ার সাপ্লাইয়ে কই টাচ খায়নি, এই যে আমি এটার লকটাকে আনলক করে দিই। এইবার দেখেন আমার পাওয়ার সাপ্লাই কত চলে আসছে, 70, 50, 60 দেখাচ্ছে না? 50, 60 দেখাচ্ছে। তার মানে কি এটা পুরোপুরি সুস্থ আছে। অনেক সময় দেখা যায় এটা অন্ধকার হয়ে থাকে, যখনই 50 পার হয়ে গেল, 70, 80-তে চলে গেল, তার মানে হলো আপনার মোবাইলটা চালু হয়ে গেছে। আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন চালু নাই। কিন্তু যদি এরকম লাফালাফি ঝাপাঝাপি করছে, তার মানে বুঝতে পারছেন যে আপনার মোবাইলটা চালু আছে। কথা বুঝে গেছে? এখানে স্লিপ মোডে মানে বিসিসি বি ইডিয়াল পয়েন্ট মানে এটা নেই আমাদের আইসি যে এটা নেই পালস লাইনে, যদি আমরা এখানে হালকা টুইজার দিয়ে দিই সেক্ষেত্রে কি আলো আসবে? চলেন দেখি আসে কিনা। পাওয়ার সাপ্লাইটাকে অফ করে দিয়েছি, এখন ভোল্টেজটা দেখেন আস্তে 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 জিরো হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কি কারণে ডিসচার্জ হচ্ছে বলেন তো? তার ভিতরে যে ওই ক্যাপাসিটর গুলোর শক্তি ক্ষয় হচ্ছে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটর গুলো সমস্ত ভোল্টেজ গুলো স্টোর করে রাখছে। এইগুলো আস্তে আস্তে ডিসচার্জ হবে, আস্তে আস্তে মাইনাস হবে, ঠিক কিনা? তাহলে এইবার এলসিডি সরাই ফেললাম। তাহলে এখন আমার মাদারবোর্ডটা এখানে আছে, আমার এখানে এইবার আমি আমার পাওয়ার সাপ্লাইটাকে চালু করি। আমার এটা আবার বন্ধই হয়ে গেছে। এবার আমি আমার পাওয়ার সাপ্লাইটাকে চালু করি। পাওয়ার সাপ্লাইটা চালু করার সাথে সাথে ভোল্টেজ আসলো কত? 4.12। আচ্ছা, আমার এখানে আরো একটা মিটার আছে, আমি এই মিটারটাও চালু করি। এই মিটারটা চালু করে এবার আমি আপনাদেরকে দেখাই, ডান সাইডে এইদিকে খেয়াল করেন যে আমি এই জায়গায় ভোল্টেজটা আমি দেখছি যে আমাদের কয়েলের আগে যে ভিপিএস ক্যাপাসিটর আছে সেই জায়গায় যদি মাপি তাহলে আমাদের একটা ভোল্টেজ দেখাচ্ছে। কত ভোল্টেজ? 1.45।
145 কত ভোল্টেজ দেখা যাচ্ছে? 4.1 ঠিক আছে না? আবার আমার এখানে যে ক্যাপাসিটরটা আছে, আমার এখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডের যেখান থেকে আমি ঝালাই করছি এই জায়গায় দেখেন আমি মিটার ধরছি, কত দেখাচ্ছে? 4.1। এবার ডায়োডের অপর পাশে যে পাশ থেকে ইন হচ্ছে সে পাশে ধরছি, কত দেখাচ্ছে? 4.1। এখানে একটা কয়েল আছে, কয়েলের গোড়ায় ধরছি, এবার কত দেখাচ্ছে? 4.1 ঠিক আছে না? এইবার আমরা চলে আসি এখানে অ্যানোডের পয়েন্টটা কোথায় ছিল আমরা একবার দেখে আসি। এখানে দেখে আসি অ্যানোডের লাইনটা কোনটা। এই যে নিচের একবার শুরুটা, ঠিক না? জি স্যার। নিচের একবারে শুরুটা। তাহলে এবার আমরা একটু সামনের দিকে একটু ঠেলে দিয়ে এবার নিচের শুরুটা দেখে নিই। এবার দেখেন নিচের শুরুটাতে যদি আমি আমার যদি মিটার ধরি, কত আসছে? 4.1। অর্থাৎ আবার বাম পাশে যে মিটারটা, সেই মিটারটা আমি এখন এইখানে ধরে রাখছি। কথা বোঝা গেছে? তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটা আসছে কত? 4.1। এখন প্রশ্ন হলো যে এই সময়ে যদি আমি এখন ফোনটাকে অন করি তাহলে রেজাল্টটা কি আসবে? ঠিক আছে না? এই সময় আমি কিন্তু ফোনটাকে অন করব, রেজাল্টটা কি আসবে? তাহলে এখন আমি ফোনটাকে টুইজার ধরে অন করি। আপনাদেরকে আমি আমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনাকে দেখাই। আপনারা এইদিকে পাওয়ার সাপ্লাই দিকে খেয়াল করেন, আর আমি এবার ফোনটাকে অন করি। পাওয়ার প্লাস মাইনাস দুইটাকে শর্ট করে ধরলেই আমার মোবাইলটা চালু হবে। ঠিক আছে না? এইবার দেখেন আমার মোবাইলটা চালু হয়ে গেছে। এই যে 17, 16, 15 বাড়ছে, যেহেতু এলসিডি নাই, ভোল্টেজ কম খরচ হয়ে যার জন্য কম রিডিং দেখাচ্ছে। দেখেন 38 চলে যাচ্ছে, 26, 30 আছে না? এখন আমরা দেখবো যে আমাদের মিটার এখানে ভোল্টেজ কত দেখায়। ভোল্টেজ কত? 4.0। এখানে ভোল্টেজ বাড়াবার দ্বারা কমে গেছে, কি বলেন? এখানে যদি পালস দিই তাহলে ভোল্টেজ বাড়বে কি বাড়বে না? প্রশ্ন আছে কি নাই? জি জি জি। এখন আমি আমার এই যে ব্লেডটা দিয়ে, আমার যে কাটার ব্লেডটা আছে, এই ব্লেডটার মাথা দিয়ে আমি এবার পালস দিব। ঠিক আছে? এবার আপনার ভোল্টেজটা দেখবেন যে বাড়ছে কিনা। ঠিক আছে? আমি এটাকে একটু মাইক্রোস্কোপের সামনে নিয়ে আস্তে করে ধরে পালস দিচ্ছি। পালস দেওয়ার সময় অবশ্যই সাবধান থাকতে হবে আমাকে, যেন অন্য কোনো জায়গায় না টাচ করে দিই। এই যে পালস দিয়েছি। এইবার এখানে ভোল্টেজ কত আসছে? 32। ভোল্টেজ এবার 32 উঠে গেছে, খেয়াল করছেন? এবার আমি আমার এবার ব্লেডটাকে হাতটাকে সরাই নিই, কত আসলো? 3.8 ঠিক না? এইবার আমি আবার টাচ করি, আমি এটাকে আবার মাঝখানে আবার টাচ করলাম, কত আসলো? 32। এবার আমি আবার টান দিলাম হাতটা, দেখেন সাথে সাথে কি নামে গেল, দেখতে পাচ্ছেন? বেশিরভাগ মাদারবোর্ডে পাবেন 0.5, 0.6 এরকম পাবেন। ঠিক আছে? আচ্ছা বস, এই আরেকটা আমরা সমস্যা পাই, সেটা হলো আপনার ডিসপ্লে প্রতিনিয়ত জ্বলি থাকে। এটা কি এলসিডি সেকশন থেকে হয় নাকি অন্য কোনো সেকশন থেকে? যতক্ষণ পাওয়ার মানে স্লিপ মোডে যায় না, স্লিপ মোডে যায় না। হ্যাঁ হ্যাঁ যায় না, যতক্ষণে পাওয়ার বাটন না টিপি ততক্ষণে আপনার লাইটটা বন্ধ হয় না। আচ্ছা, এটা দুইটা কারণে হয়, একটা হলো সফটওয়্যারগত কারণে, একটা হার্ডওয়্যারগত কারণে। ঠিক আছে? হার্ডওয়্যার কি আমাদের এই লাইট সেকশনে? না, এইটা আসে হলো আপনার এই সিপিইউ থেকে যে ইনেবল সিগন্যাল আছে, রিসেট সিপিইউ থেকে যে রিসেট সিগন্যাল আছে গ্রাফিক্স সেকশনের সাথে, সেই রিসেটটা কাজ করে না। তো রিসেটটা যখন কাজ করে না, ওর যে একটা টাইমার তো দিয়ে রাখি যে এতক্ষণ সময় পর্যন্ত পর সে স্লিপ হয়ে যাবে, এটা তো আমাদের সেটিং এর মধ্যেও থাকে, ঠিক না? কতক্ষণ পর স্লিপ হয়ে যাবে। তো এইটা তো নিয়ন্ত্রণ প্রোগ্রাম করা থাকে হলো আপনার সফটওয়্যারের মধ্যে, আর এটা কন্ট্রোল করে হলো সিপিইউ। তো কোনো কারণে দেখা গেল যে সিপিইউ মেন্টাল হয়ে গেল, অথবা প্রোগ্রাম কন্ট্রোল মেন্টাল হয়ে গেল। তো প্রোগ্রাম যদি মেন্টাল হয়ে যায় তাহলে আপনি ওটাকে যদি দিয়ে দেন, যদি আপনি সফটওয়্যার দিয়ে দেন, নতুন একটা ফাইল নামে ফ্ল্যাশ দিয়ে দেবেন, হয়ে যাবে। আর যদি সিপিইউ মেন্টাল হওয়ার কারণে হয়ে যায়
তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিপিইউ রিভলভ করলে কাজ হয়ে যায়। ঠিক আছে, জি বস। এবার আমি আমার মোবাইলটাকে এটাকে চালু করি। এবার এইটাকে চালু করে আমরা দেখবো হলো পালসের ভোল্টেজ কত হচ্ছে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই চাপলাম, এইবার আমি পাওয়ার বাটনটা চাপছি। এইবার আমার চালু হচ্ছে। এখানে গ্যালাক্সি লেখা চলে আসছে না? এটা মনে একটু নড়ে গেছে ওইদিকে, না? এই যে এখানে গ্যালাক্সি লেখাটা চলে আসছে। এবার আমরা এই আমাদের যে বাম পাশে যে মিটারটা আছে, বাম পাশের এই মিটারটা দিয়ে আমরা পালসটা মাপবো। ঠিক আছে, তাহলে আমাদের পালসটা কোনটা, আমরা এটা একটু সামনের দিকে ঠেলে দিই। আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখে আসি যে আমাদের পালসটা কোনটা। আমাদের পালসটা হলো এই যে যেখানে আমাদের বুস্ট কয়েলের পাশের এই লেগটা, ঠিক না? কিন্তু এই লেগটার সঙ্গে এই পাশে দেখেন একটা রেজিস্টর এবং ক্যাপাসিটরের সংযোগ আছে। তো আমরা এই রেজিস্টর এবং ক্যাপাসিটরের মাথাতে যদি মাপি তাহলে পাবো না? তাহলে আমরা এখন ওই রেজিস্টর এবং ক্যাপাসিটরের মাথায় মাপবো। তা অর্থাৎ আমরা মাপবো হলো কোন জায়গায়, এই জায়গাটাতে। ঠিক আছে, কত দেখায়? 0.6 0.6, ঠিক, 0.6 0.7, ঠিক আছে না? তো তার মানে হলো কি 0.2 থেকে 1.2 এর মাঝখানে, ঠিক কি না? এই বিষয়গুলোকে নোট করে রাখবেন, অবশ্যই এই বিষয়গুলো নোট করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনাদের কাজ করার সময় কিন্তু এটা দরকার হবে। কথা বোঝা গেছে? এখন এইখানে আর কোনো প্রশ্ন আছে? স্যার, সাধারণ কয়েলটা যদি শর্ট হয় তখন কি সমস্যা আসবে? সাধারণ কয়েল শর্ট হলে মানে কোনো সমস্যা আসবে না, আপনি বুঝতে পারবেন না যে মোবাইল নষ্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু সাধারণ কয়েলটা যদি কেটে যায় তখন মনে করেন লাইট আউট। ঠিক আছে, হ্যাঁ, থাকে লাইট চলে যায়। হ্যাঁ, ওপেন হওয়ার পর। আচ্ছা আচ্ছা, তারপর আর আসে না নাকি? পাওয়ার চাপলে আসে? পাওয়ার চাপলেও আসে না? পাওয়ার চাপলেও না, আসে না, আসেই না। আচ্ছা আচ্ছা, এখন হলো এটা কয়েকটা কারণে আসে। এক নম্বর হলো যদি দেখা যায় যে লাইট সেকশনের কোনো একটা ক্যাপাসিটার লিকেজ আছে। কি আছে? লিকেজ আছে। ফার্স্টে হয়তো বা চালু হয়েছে, হয়ে পরে আস্তে 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 ভোল্টেজটাকে বসাই দিল, ক্লিয়ার হলো না। এক। দুই নম্বর হলো যদি বুস্ট কয়েল খারাপ থাকে, বুস্ট কয়েলটা যদি নরমাল হয়ে গেছে, তো প্রথম ধাক্কায় হয়তো বা আপনাকে লাইটটা দেখাইলো, তারপর আস্তে 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 দেখবেন বুস্ট কয়েলের ভ্যালুটা কমে গেল। মানে বুস্ট কয়েল ডায়োড এবং আইসি ক্যাপাসিটার এইগুলো যদি লিকেজ থাকে, এই সেকশনের এইগুলো যদি লিকেজ থাকে, সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে দিবে, তারপরে হারাই যাবে। এক। দুই নম্বর হলো আরেকটা আছে, আপনি যে এলসিডিটা ব্যবহার করছেন, এই এলসিডি থেকেই কিন্তু পালসটা দেয়, অর্থাৎ সিএবিসি যে পালসটা, সে পালসটা দেয়। যদি আপনার এলসিডির কোয়ালিটি খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে দেখা যাবে এই পালসটা ঠিক মতো দেয় না। কথা বুঝতে পারছেন? এই পালসটা কোন জায়গা থেকে দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। ডিসপ্লেতে এটাকে একটু ছোট করে আগে দেখাই, ডিসপ্লে রিবন সহ। এই যে রিবন, ঠিক আছে, এই রিবনের দেখেন এই জায়গাটাতে এইখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন না? এই সাইড থেকে গনলিয়া 3 নম্বর, এই রেজিস্টারটাই কিন্তু ওই পালসের লাইনে আছে, অর্থাৎ সিএবিসি যে পালস, সেই লাইনে আছে। কোনো কারণে যদি দেখা যায় এই রেজিস্টারটা এখান থেকে কোনো কারণে ভেঙে গেল, উপড়ে গেল, ফাঙ্গাস হয়ে গেল, আপনার এলসিডি লাইট সেকশন ঠিক থাকার পরেও কিন্তু কাজ করবে না। যার জন্য আপনার দেখা যাবে যে এই একটা রেজিস্টার খারাপের কারণে আপনি অনেক সময় কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে দেন। আপনার তো এইসব রেজিস্টার কখনো লাইটতে যান না? কখনোই জানা, ওটা খারাপ, তো এলসিডি চেঞ্জ, আবার আরেকটা এলসিডি লাগাই, দেখেন ওটাতে আলো আসছে, বাস ওটাকে চালু করে দেন। আপনি কিভাবে বুঝলেন যে পালসের রেজিস্টার? মানে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবেন। এটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বুঝাই বলি। এটা তাহলে এই সাইড থেকে কয় নাম্বার? 6 নাম্বার পিন।
তাহলে এখন যদি আমি রিবনে যদি মাপতে থাকি তাহলে রিবনের আমি 6 নম্বর পিন পাবো না। জি বাবা। এবার ওই 6 নম্বর পিন যদি আমি যদি মাইক্রোস্কোপে চালাইতে হবে। এবার মাইক্রোস্কোপে নিয়ে যদি রিবনের লাইন বাই লাইন যদি ধরতে ধরতে চলে যায় তাহলে আমি ওই জায়গা পাবো না। জি বাবা বুঝছি। প্রত্যেকটা আমি এইখানে আপনাকে এই যে 4 নম্বর রেজিস্টার দেখালাম বললেই যে ওখানে 4 নম্বর থাকবে আর কোনো গ্যারান্টি আছে? না বাবা, ওই এভাবে মাপতে হবে আর কি। হ্যাঁ, এইভাবে আপনি সিরিয়াল দেখতে দেখতে গিয়ে দেখবেন যে এই জায়গায় বাস এটাই। এবার দেখবেন যে ওটা ঠিক আছে কিনা। ওটা সাধারণত 1K হয়। কি হয়? 1K। যদি রিবনটা আপনি মাদারবোর্ড থেকে আলাদা করে রাখেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্টার এখান থেকে উপড়ানোর দরকার নেই। আপনি সরাসরি মাপবেন, দেখবেন আপনার 1K দেখাবে। আমি মাপে দেখাবো। তাহলে দেখেন, তাহলে আমার এই মিটার এখন রাখছি কোথায়? ওমস মোডে। কি মোডে? ওমস মোডে। আচ্ছা, এবার অফলাইন আগামী মাসের 15 তারিখ থেকে শুরু করব একটা ব্যাস। আর কত টাকা নিতেছেন স্যার আমরা আসলে? এখানে আসলে অফলাইনে কিন্তু এই যে এখানে আমি 1 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করছি, কিন্তু অফলাইনের ক্ষেত্রে তো তা হয় না, বুঝেননি? অফলাইনের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা আপনাদের পেছনে পরিশ্রম করতে হবে, যার জন্য পরিশ্রমটা একটু বেশি নেই। আচ্ছা, এটা প্রাইস কত স্যার? 3000 টাকা। আচ্ছা, সমস্যা নেই। আমার একটা ছোট ভাই ছিল স্যার, তাইলে কি পাঠানো দেবো? অবশ্যই। এখানে কি সুযোগ সুবিধা আছে, কি বিষয় মানে কি সুযোগ সুবিধা বলতে? মানে অফলাইনে হলে হ্যাঁ ওইটার একটা ভিডিও দিলে সেক্ষেত্রে কিন্তু আমরাও জানতে পারি আর বাইরের মানুষও জানতে। জি বস, দেখা যায়। স্যার এটা আপনি একটা কথা বলি, মাইন্ড করেন না। অনুমানিক কি মানে এমনি কোর্সটা কতদিন পর্যন্ত থাকে স্যার? মানে অফলাইনে কোর্স? জি, অফলাইনের কোর্সটা স্যার। অফলাইন কোর্স সাধারণত 1.5 মাস, 2 মাস, 3 মাস, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে 2 মাসের মধ্যে ক্লোজ হয়ে যায়। একেবারে গবেট ছাত্র এগুলো 3 মাস লাগে। আর যারা এক্সপার্ট আছে এরা 1 মাস থেকে 40 দিনের মধ্যে হয়ে যায়। আর যারা একটু মিডিয়াম গতির এদের হাতে 2 মাস লাগে। আর একেবারে গবেট গুলো 3 মাস লাগে, ঠিক আছে? তো সময় যতটুকুই লাগুক না কেন, আমার চার্জ একটাই। কত মান দেখাচ্ছে? 1K, ঠিক আছে? এটা 1K বুঝে গেছে? তাহলে আচ্ছা, আপনি চালু করলে স্যার বললেন এই চালু করব মানে কি 100%? অনেক কয়জন লাইনে আছে, ওদেরকে সবাইকে বলেছি 15 তারিখে লাইনে। শীতের কারণে মাঝখানে অফ রাখছিলাম। কে বলছিলেন আপনি? আচ্ছা, ঠিক আছে। সৌদি আরবের এক ভাই আমাকে ধরছিল হলো এই মোটামুটি জানুয়ারির শুরুর দিকে। তো এই আমাদের রাজশাহীতে যে ঠান্ডা, তো অসুস্থ হয়ে যাবে। তাই আমি বললাম যে ঠান্ডাটা একটু কমুক, তো বলছে তাড়াতাড়ি বিদেশ যেতে হবে। তো ওই অন্য কোনো জায়গায়, আমরা ঢাকায় না কোথায় দিয়েছি পরে। কোনো প্রশ্ন আছে? আপনি মতন ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, যেটা দেখলেন, যা দেখ আপনারা নোট করবেন। কি করবেন? নোট করব। যে দেখলেন এটা আপনারা নোট করবেন। আগে নোট করি, দেখি, তারপরে প্রশ্ন যদি থাকে না থাকে। এই ব্যাপারে আর কোন রকমের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা পরে করবেন, ঠিক আছে? আচ্ছা,